আনন্দবাজার পত্রিকা, শারদিয়া, 1426। জ্যোতির্বিজ্ঞানে অসাধ্য সাধন। লেখক পথিক গুহ। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক রেড লেটার ডে, এপ্রিল 10 অর্থাৎ এপ্রিল 10 সাল 2019, যেমন ছিল 2016 সালের 11ই ফেব্রুয়ারি। ওদিনও জ্যোতির্বিজ্ঞানে ঘোষণা করেছিলেন এক বিরাট আবিষ্কার। বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন 100 বছর আগে 1916 সালে যার পূর্বাভাস দিয়েছিলেন সেই মহাকর্ষীয় তরঙ্গ সত্যিই আছে। মহাকর্ষীয় তরঙ্গ স্পেস টাইমে পরপর সংকোচন ও প্রসারণ, যা চারদিকে তরঙ্গের আকারে ছড়ায়, তার উপস্থিতি 1905 সালে আইনস্টাইন কর্তৃক স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী স্পেস বা শূন্যস্থানের 3 মাত্রা, অর্থাৎ ডান পা, সামনে পেছনে, ওপর নিচে, এর সঙ্গে সময় অর্থাৎ অতীত বা ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে যায়। শুধু স্পেস নয়, একসঙ্গে স্পেস টাইম। মহাকর্ষীয় তরঙ্গ হল স্পেস টাইমের কম্পন। কেন তা হয়, এবার সে কথায় আসি। তাহলে বলতে হয় আইনস্টাইনের আরেক থিওরি, যার নাম জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটার কথা। আইজ্যাক নিউটন বলেছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তু একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম মহাকর্ষ বা গ্র্যাভিটি। জেনারেল রিলেটিভিটি হলো ওই গ্র্যাভিটির ব্যাখ্যা করা তত্ত্ব। ওই থিওরিতে গ্র্যাভিটির নতুন ব্যাখ্যা। তাছাড়া ওই দিনই দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে পত্রিকায় ব্ল্যাক হোলের ছবি তোলায় যুক্ত বিজ্ঞানীরা পেপার ছাপেন। কাজটা যেহেতু বিশাল, তাই ছাপা হয় মোট 6টি পেপার। পুরো কাজটাকে 6 ভাগে ভাগ করে কোনো এক পেপারের বিষয় যদি ব্ল্যাক হোলের ছবি হয়, তবে অন্য এক পেপারের বিষয় হলো যে ছবি তোলার জন্য যান্ত্রিক আয়োজন কী হবে তার বিষয়। আবার কোনো পেপার হয়তো ছবির চরিত্রের বিশ্লেষণ নিয়ে। এভাবে ছাপানো হয়েছিল, যাতে বিশাল কর্মকাণ্ডে কোনো দিক বাদ না পড়ে। বিশাল এক কর্মকাণ্ড, এবং তার সাফল্যের কথা বলতে গেলে একজনের কথাই এসে পড়ে। তিনি এই উদ্যোগের প্রাণপুরুষ, জ্যোতিষবিজ্ঞানের শেপার্ড এস ডোয়েলম্যান। জ্যোতির্বিজ্ঞানী শেপার্ড এস ডোয়েলম্যান। সতীর্থ হলেন শুধুই শেপ। সবাই ওনাকে শেপ বলেই চেনেন। জন্ম 1967 সালে বেলজিয়ামের উইলসেল নামে এক জায়গায়। বাবা হলেন অ্যালেন ন্যাকম্যান, একজন আমেরিকান। মা লেন কনিয়াক ব্যাপারটা আমিও নিজে জানি না। 23 বছর বয়সী অ্যালেন ডাক্তারি পড়তে এসেছিলেন বেলজিয়ামে। লেনের সঙ্গে তার দেশের আলাপ এবং বিয়ে। ডাক্তারি পড়া ভালো লাগলো না অ্যালেনের। সন্তান শেপ তখন মাত্র 5 মাস বয়সী। তখন স্বামী স্ত্রী ফিরে এলেন আমেরিকায়। এই জায়গা সেই জায়গা ঘুরে পৌঁছেছিলেন ওরেগন প্রদেশের পোর্টল্যান্ড শহরে। সেখানে অ্যালেন জোগাড় করলেন একটা চাকরি। চাকরিটা ছিল সাংবাদিকের। আমেরিকান নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেস সংস্থায় সাংবাদিকের কাজে তিনি নিযুক্ত ছিলেন। ততদিনে অ্যালেনের এক মেয়েও হয়ে গিয়েছে। শেপ তখন 7 বছর বয়সী। তখন একদিন অ্যালেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার ইচ্ছা মোটর সাইকেলে এশিয়া পাড়ি দেবেন। সেই যে গেলেন, আর ফিরলেন না। নাবালক ছেলে এবং মেয়েকে নিয়ে লেন বিপাকে পড়লেন। আবার বিয়ে করলেন। এবারের স্বামী হলো নেলস ডয়েলম্যান। তাই স্কুলে বিজ্ঞান শিক্ষক ছিলেন তিনি। হাই স্কুলে নতুন স্বামী হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক ছিলেন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনিও ডিভোর্সি।
স্বামী স্ত্রী ও 4 ছেলে মেয়ে নিয়ে সংসার হলো টোটাল। নেলস দত্তক নিলেন শেপ ও তার বোনকে। সেবার্ট ন্যাকম্যান হয়ে গেল শেপার্ড ডোয়েলম্যান, অর্থাৎ টাইটেল চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, শেপ ক্লাস 5 পাস করার পর নেল স্কুলের চাকরিতে ছুটি নিলেন 1 বছর। চলে গেলেন কানাডা। সেখান থেকে জাহাজে উড়ে ইউরোপ, বেলজিয়াম, ইতালি, স্পেন প্রভৃতি জায়গায় ছুটি কাটিয়ে ডোয়েলম্যান পরিবার ফের আমেরিকায় চলে এলেন। লেন চাকরি নিলেন নেলসের স্কুলে। বিজ্ঞানের শিক্ষক নেলস লক্ষ্য করলেন এক ব্যাপার, শেপ ক্লাসে অন্য ছাত্রদের চেয়ে অনেক এগিয়ে, বিশেষত ম্যাথ আর ফিজিক্সে। ছাত্রাবস্থায় নেলসও যেসব অধ্যায় কঠিন ভাবতেন তা শেপের কাছে খুব সোজা মনে হচ্ছিল। 15 বছর বয়সে হাই স্কুল শেষে ব্রিলিয়ান্ট ছাত্রের আশা এবার ঠিকানা হবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালটেকে, স্নাতক ছাত্রদের গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। প্রবেশিকায় পাশ করলেন না শেপ। অগত্যা পোর্টল্যান্ডের নামকরা রিড কলেজে ভর্তি। 15 বছর বয়সে ছেলের ড্রাইভিং লাইসেন্স হবে না দেখে মার পরামর্শে তা পেতে বয়স বাড়ালেন ছেলে। মিথ্যে বললেন সহপাঠীরাও। ধরা পড়ে গেলেন গ্র্যাজুয়েশনের দিন। তখন মাইকে ঘোষণা হলো, এবার কলেজের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ছাত্র স্নাতক হচ্ছে। স্নাতক হওয়ার পর পিএইচডি প্রোগ্রাম। শেপ এমআইটিতে নির্বাচিত হলো, কিন্তু যোগ দিলেন না ওখানে। চোখে পড়ল এক বিজ্ঞাপন। দরখাস্ত নিয়ে নির্বাচিত হলেন। আমেরিকার নৌবাহিনী তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা হবে দক্ষিণ মেরুতে। যন্ত্রপাতি নাড়াচাড়া করতে ভালোই লাগতো, লেগে পড়লেন কাজে। ওই 1 বছর বদলে দিল তার সম্পূর্ণ জীবন, বিশেষ করে 6 মাস ব্যাপী রাত, যা অনেকের কাছে দুঃসহ, তা শেপের দারুণ এক অ্যাডভেঞ্চার সঞ্চার করলো। চারদিকে হাড় হিম করা শীত, আর তার মাঝখানে মাথার ওপর নক্ষত্র খচিত আকাশ। উদয় অস্ত নেই একটানা, দিবাকাল চক্র মুছে গেছে। ধরিত্রী তার আকাশে আর কোনো ফারাকি করতে পারছে না। চারদিকে নিকষ কালো আধার। অন্তহীন রাতের মাঝখানে মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নয়, মহাশূন্যে বাস করছে। তাকিয়ে দেখা মানে টাইম মেশিনের সওয়ারি হওয়ার মতোই। আজ রাতে আকাশে যে তারাটি দেখা গেল, সে তো আজকের তারা নয়, কোটি কোটি বছর আগের তারা। সুদূর অতীতে ওই নক্ষত্র থেকে আলো যাত্রা শুরু করেছিল পৃথিবীর উদ্দেশ্যে। তা আজ রাতে পৌঁছল পৃথিবীর মানুষের চোখে। তারাটি দেখা গেল বটে এখন, তবে সে তো আজকের তারা নয়। এমন হতেই পারে যে তারা থেকে আলোর যাত্রা শুরু, তা বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আজ হয়তো তারা ওখানে নেই, আর আমরা সে খবর পাবও না। পাবো তখন যখন ওই বিস্ফোরণের জ্যোতি ধীরে ধীরে এসে পৌঁছবে পৃথিবী গ্রহে। আজ যদি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বহু দূরে ভিন গ্রহে সেখানকার জীবেরা তাকিয়ে দেখতে পায় পৃথিবী, তাহলে তারা হয়তো দেখবে এই গ্রহের মানুষ নয়, ঘুরে ফেরাচ্ছে নিয়ানডার্থালরা। আকাশ দেখবে। সুতরাং আসলে যেটা দেখবে তা হলো অতীত, সব সময়ের খেলা। 1 বছরের চাকরি কাম অ্যাডভেঞ্চার শেষে দক্ষিণ মেরু থেকে ফিরে আসার পর সে ভাবলেন এবার এমআইটিতে পিএইচডি করবেন। ওই প্রোগ্রামে তো তিনি নির্বাচিত হয়ে আছেনই। ধারণা তার ভুল ছিল। এমআইটি জানালো সে নির্বাচন বাতিল হয়ে গেছে। আবার নতুন করে নির্বাচনের পরীক্ষায় বসা, এবং নির্বাচন গবেষণা শুরুর কিছুদিন ছুটি, তার সঙ্গে ট্যুরিজম, বেড়ানোর জায়গা, পাকিস্তান এবং ভারত, তার সাথে ভারতের কাশ্মীর। তারপর আবার এমআইটি। সে আরেক রকম দুঃসহ পরিশ্রম, রাতের পর রাত জেগে
একটা প্রশ্নের থই পেতে 30 পৃষ্ঠা টেন্সর ক্যালকুলাসের ক্যালকুলেশন। গবেষকদের গাইডরা প্রায় প্রশ্ন করেন, সাঁতার কাটছো না ডুবছো? শেপের তাত্ত্বিক গণনা অতটা পছন্দের কাজ নয়, তার ভালো লাগে এক্সপেরিমেন্ট। ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর পেতে এমআইটির প্লাজমা ফিজিক্সের গ্রুপে বেশি দিন থাকা হলো না শেপের। ডিপার্টমেন্ট বদলে রেডিও অ্যাস্ট্রোনমি গ্রুপে চলে গেলেন। সেখানেও পিএইচডির মৌখিক পরীক্ষায় ফেল হয়ে গেলেন, একবার নয় দুবার। তৃতীয় প্রচেষ্টায় অবশ্য সাফল্য পেলেন। ততদিনে বিভাগীয় প্রধান শেপের ওপর আস্থা হারিয়েছেন। তিনি আর ওকে ওখানে রাখতে চান না গ্রুপে। তবে তিনি একেবারে মুখ ফিরিয়ে নিলেন না ওখান থেকে। ব্যবস্থা করে দিলেন এমআইটির রয়ের অধীনে এক মানমন্দিরে কাজ করার জন্য। হেস্ট্যাক অবজারভেটরি, বোস্টন শহরের অদূরে। 1992 সালে সেখানে কাজে যোগ দিলেন শেপ। হেস্ট্যাক এমআইটির বিখ্যাত র্যাডার ল্যাবরেটরিতে উত্তরসূরি। 1940-এর দশকে ওই গবেষণায় বানানো রেডার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভীষণ কাজে লেগে। বস্তুতপক্ষে ওই রেডার বিনে যুদ্ধে জয় অসম্ভব হতো মিত্রশক্তির পক্ষে। অর্থাৎ ওই রেডার যদি ওই সময় ওখানে না থাকতো তাহলে মিত্রশক্তির পক্ষে জয় লাভ করা ছিল অসম্ভব। বলা হয় দুটো জিনিসে যুদ্ধ জেতা ওদের, রেডার এবং অ্যাটম বোমা। কিন্তু অ্যাটম বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যখন ফেলা হয় তখন যুদ্ধ একরকম শেষ হয়েই গেছে। যুদ্ধের মাঝপথে শক্তিমিত্রকে ভীষণ সাহায্য করে ওই রেডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হলো রুশ মার্কিন ঠান্ডা লড়াই। অ্যাটম বোমার বদলে এলো আরও ভয়ঙ্কর হাইড্রোজেন বোমা এবং তা বহনকারী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। আগে শত্রু বিমান ট্র্যাক করা হতো রেডারে, ICBM ধেয়ে এলো, তাকে ট্র্যাক করা যায় কি করে? ও কাজ করে র্যাড ল্যাব ভেঙে দিয়ে প্রতিরক্ষা দপ্তরের আর্থিক সাহায্য তৈরি করলেন লিঙ্কন ল্যাবরেটরি। ওই ল্যাবরেটরি পরে তৈরি করলো হ্যাশট্যাগ অবজারভেটরি, যাতে ভূপৃষ্ঠ থেকে 37,000 কিলোমিটার উচ্চতায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ICBM ধেয়ে এলেও তার খবর আগে ভাগে পাওয়া যাবে বা পাওয়া যেত। মানমন্দিরের শক্তিশালী, তাই তার সঙ্গে যুক্ত জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করলেন শুধু প্রতিরক্ষা নয়, গবেষণার কাজেও ব্যবহৃত হোক ওই অবজারভেটরি। নীল আর্মস্ট্রং চাঁদে নামার 50 বছর পূর্ণ হলো এবার। সে উপলক্ষে অ্যাপোলো 11-এর সাফল্য ঘিরে নানা অনুষ্ঠান, লেখাজোকা এবং ওই মহাকাশযানের আরোহী নভশ্চরদের আকাশে চাঁদে গিয়ে কোথায় নামবেন তা খুঁজে দেখেছিলেন হ্যাশট্যাগ অবজারভেটরি। কাজ কঠিন ছিল, অনেক ভয় ছিল। চাঁদে বহু জায়গায় নরম ধুলোর ভিড়ে সঠিক জায়গা বাছা যাবে কিনা এবং ঠিক হবে কিনা তা বোঝা যাচ্ছিল না। তবে চাঁদে নামবে যে যান, সেই ঈগল ধুলোর পাহাড়ে নেমে ডুবে যাবে তার মধ্যে। ধুলোর সমাধি ঘটবে নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিনের। সি অফ ট্রাঙ্কুইলিটি নামে চাঁদের যে জায়গায় ওরা নামেন 1969 সালের 20 জুলাই, তা ওই হ্যাশট্যাগ অবজারভেটরির বেছেই দেওয়া। আসলে হ্যাশট্যাগ অবজারভেটরি ঠিক করেছিল যে চাঁদে মানুষ কোথায় নামবে। হ্যাশট্যাগ অবজারভেটরিতে 1992 সালে শেপ যখন যোগ দিলেন তখন এক নতুন কায়দায় আকাশ দেখা বেশ এগিয়েছে, রেডিও অ্যাস্ট্রোনমি। আলো, তড়িৎ আর চুম্বকের মিলিত তরঙ্গ। সে তরঙ্গের মাপ নানা রকম হতে পারে। মানুষের চোখে কিছু মাপের তরঙ্গই কেবল ধরা পড়ে, এর বাইরেও রয়েছে নানান রকমের তরঙ্গ, কিন্তু সেই তরঙ্গ মানুষের দৃষ্টিগোচর হয় না। মোবাইল ফোন বা রেডিও টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয় যোগাযোগ রক্ষার স্বার্থে, সেসব তরঙ্গ মানুষ দেখতে পায় না। এরকম তরঙ্গকে বলে বেতার তরঙ্গ। এমন তরঙ্গ দৈর্ঘ্যে হতে পারে
মিলিমিটার বা কিলোমিটার। কিন্তু মহাজাগতিক বস্তু ওরকম অনেক ধরনের বেতার তরঙ্গ ছড়ায় যা মানুষের চোখে ধরা পড়ে না। ওসব তরঙ্গ শনাক্ত করে বস্তুগুলোর চরিত্র অনুধাবন হলো রেডিও অ্যাস্ট্রোনমির প্রধান কাজ। এ পথে মহাজাগতিক বস্তুর অনুসন্ধান শুরু হয় 1930-এর দশক থেকে। রেডিও অ্যাস্ট্রোনমির জন্য চাই রেডিও টেলিস্কোপ, এমন দূরবীন যা সংগ্রহ করবে বেতার তরঙ্গ, আর থাকবে ডিশ অ্যান্টেনা, থালার আকারে বৃহৎ তরঙ্গ বাহক যন্ত্র। আসলে থালা নয়, ডিশ অ্যান্টেনার তলটা হবে প্যারাবলয়েড বা অধিবৃত্তাকার, যাতে ওই তলের সব জায়গার তরঙ্গ পড়ে এবং শেষে প্রতিফলিত হয়ে এক বিন্দুতে কেন্দ্রীভূত হতে পারে। মানে সব তরঙ্গ এক বিন্দুতে জড়ো হতে পারে, শক্তিশালী হতে পারে। আকাশ দেখাবে নতুন কৌশলে রেডিও অ্যাস্ট্রোনমি। তা এই রেডিও অ্যাস্ট্রোনমি গোড়ায় জ্যোতিষবিজ্ঞানীদের তেমনভাবে সাহায্য করতে পারেনি। আসলে ব্যাপারটা হলো অপটিক্যাল টেলিস্কোপ যা শনাক্ত করে দৃশ্যমান আলো, তা দিয়ে মহাজাগতিক বস্তুর চরিত্র যতটা বোঝা যায় ততটা যেত না রেডিও টেলিস্কোপ দিয়ে। রেডিও টেলিস্কোপে মহাজাগতিক বস্তু কত পৃষ্ঠ ঠাহর করা যাবে তা নির্ভর করে দুটো ফ্যাক্টরের উপরে। অর্থাৎ এই রেডিও টেলিস্কোপ মহাজাগতিক বস্তু কতটা থাকবে আর কতটা ধরাছোঁয়ার বাইরে থাকবে সেই জিনিসটা দুটো বেস ফ্যাক্টরের উপর নির্ভর করে ঠিক করা হতো। এই দুই মহাজাগতিক বস্তু থেকে নির্গত তরঙ্গ মাপে কত ছোট হবে। সাধারণত রেডিও টেলিস্কোপের অ্যান্টেনার অ্যাপারচার হয় সেই রেঞ্জের মধ্যে। সাধারণত এই রেডিও টেলিস্কোপের অ্যাপারচার 10 থেকে 100 মিটারের মধ্যে থাকে। তাহলে যেহেতু বেতার তরঙ্গগুলো দৃশ্যমান আলোর চেয়ে লম্বায় কয়েক লক্ষ গুণ বড় হয়, তাই রেডিও টেলিস্কোপে মহাজাগতিক বস্তু স্পষ্ট ঠাহর করার অসুবিধা ছিল। অবশ্য অপটিক্যাল টেলিস্কোপে যে সুবিধা ছিল তা নয়। প্রধান অসুবিধে পৃথিবী গ্রহ ঘিরে বায়ুমণ্ডল, তা দৃশ্যমান আলোর তরঙ্গ চলাফেরা নানান রকম বাধার সৃষ্টি করে। মহাজাগতিক বস্তুরা এক একটা বহু দূরবর্তী, পৃথিবী থেকে তাদের দূরত্ব প্রায় বহু আলোকবর্ষের। অত দূরের বস্তু সাইজে ছোট হয়ে যায়, পৃথিবীতে বসে ওদের ব্যাস বোঝা দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এ সমস্যা সুরাহা হয় যে কৌশলে, তার নাম ইন্টারফেরোমেট্রি। ইন্টারফেরোমেট্রি আগেই বলেছি, বহুদূরে বস্তুর সাইজ বুঝতে চাই এমন রেডিও টেলিস্কোপ যার অ্যান্টেনার অ্যাপারচার হবে পেল্লায়। এদিকে অ্যান্টেনার অ্যাপারচার আর কতই বা বড় করা যায়। জ্যোতির্বিজ্ঞানীরা ওই অ্যাপারচার বাড়ানোর কাজটা সারেন ইন্টারফেরোমেট্রির সাহায্যে। মহাশূন্যে কোনো বস্তু থেকে নির্গত তরঙ্গ দূরবর্তী 2 বা ততোধিক রেডিও টেলিস্কোপে একসঙ্গে সংগ্রহ করা হলো ইন্টারফেরোমেট্রি। এতে দূরের মহাজাগতিক বস্তু স্পষ্টতর হয়ে ওঠে। কিভাবে? না, অনেকগুলো রেডিও টেলিস্কোপের ডিশ অ্যান্টেনা মিলে যখন একটা প্রকাণ্ড ডিশ অ্যান্টেনার মতো কাজ করে, যেখানে যেন একখানাই ভার্চুয়াল ডিশ অ্যান্টেনা, মানে কাজ করবে 3খানা ডিশ অ্যান্টেনা, কিন্তু যখন সে ছবি সৃষ্টি করবে বা তরঙ্গের সাহায্যে নতুন ছবি নির্মাণ করবে, সেটা যেন মনে হবে এক ভার্চুয়াল বিশাল অ্যাপারচার। অর্থাৎ 3টা ডিশ অ্যান্টেনা মিলে একটা বড় ডিশ অ্যান্টেনার মতো কাজ করছে। সেই জন্য এটাকে ভার্চুয়াল ডিশ অ্যান্টেনাও বলা হতো। ইন্টারফেরোমেট্রির এই কৌশলে অ্যান্টেনার অ্যাপারচার বাড়িয়ে ফেলার এই পদ্ধতিতে অনেক সাফল্য এলো। নামটা এসেছে ইন্টারফেয়ারেন্স থেকে। শব্দটার অর্থ পারস্পরিক প্রভাব। একই মহাজাগতিক বস্তু থেকে নির্গত বেতার তরঙ্গের যখন অনেকগুলো রেডিও টেলিস্কোপে সংগ্রহ করে মেশানো হয়, তখন নানান জায়গা থেকে সংগ্রহিত তরঙ্গ একে অন্যের ওপর প্রভাব বিস্তার করে। যদিও সেই প্রভাব বিস্তার ফলে সেরকম কোনো শক্তি সৃষ্টি হয় না, তবে তরঙ্গের মান ওঠানামা করে, উঁচু বা নিচু। যদি নানা টেলিস্কোপে সংগৃহীত তরঙ্গগুলো সুসামঞ্জস্য হয়, মানে যদি ওঠা ও নামাগুলো মিলে যায়, তাকে বলে পজিটিভ ইন্টারফেয়ারেন্স। তখন তরঙ্গ জোরদার হয়।
আর যদি ওঠা ও নামাগুলি সুসমঞ্জস্য না হয়, মিলে না যায়, তাকে বলা হয় নেগেটিভ ইন্টারফারেন্স। পজিটিভ এবং নেগেটিভ ইন্টারফারেন্সের তারতম্য থেকে দূরবর্তী মহাজাগতিক বস্তু স্পষ্টতর হয়ে ওঠে। ইন্টারফেরোমেট্রি কৌশল কাজে লাগাতে প্রথম অস্ট্রেলীয় জ্যোতির্বিজ্ঞানীরা রেডিও ইন্টারফেরোমিটার তৈরি করেন 1940-এর দশকে। সমুদ্রের তীরে দু জায়গায় পাহাড়গুলো সে যে চূড়োর মাথার মধ্যে বসিয়ে দেয় এক পেল্লা অ্যান্টেনা। দুটো অ্যান্টেনার তরঙ্গ শনাক্তকরণ করে তারপরে মেশানো হয়। পরপর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মার্টিন রাইল প্রায় 8 কিলোমিটার দূরে ওই রেডিও টেলিস্কোপ নিয়ে কাজ করেন। তাদের মধ্যে তার দিয়ে যোগাযোগ স্থাপন করেন। পরে রেডিও টেলিস্কোপের মধ্যে দূরত্ব আরও বাড়লে ওই যোগাযোগের ব্যাপারটা সমাধান করা হয় মাইক্রোওয়েভের সাহায্যে। ইন্টারফেরোমেট্রির পরের ধাপ এসে গেল 1960-এর দশকে। প্রথমে ইংল্যান্ডের জেড্রেল ব্যাংক মানমন্দিরের কাজে লাগায় লং বেসলাইন ইন্টারফেরোমিটার। বেসলাইন হলো দুটি রেডিও টেলিস্কোপের মধ্যেকার দূরত্ব। লং বেসলাইন মানে দুটো রেডিও টেলিস্কোপের মধ্যে দূরত্ব 127 কিলোমিটারের। যোগাযোগ ওই যে সেই মাইক্রোওয়েভ, কারণ এতটা কিলোমিটার তারের দ্বারা তখন যোগাযোগ করা সম্ভব ছিল না। মাঝখান থেকে যদি তারে কোথাও কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো কাজ শেষ। এরপর এলো ভেরি লং বেসলাইন ইন্টারফেরোমিটার, VLBI। ভেরি লং বেসলাইন মানে এক বিশেষ ধরনের রেডিও টেলিস্কোপের দূরত্ব যা প্রায় হাজার মাইল পর্যন্ত কাজ করে। এটা এক মহাদেশ থেকে অন্য এক মহাদেশে বা দেশেও কাজ করে। এক্ষেত্রে রেডিও টেলিস্কোপগুলির মধ্যে যোগাযোগ আর মাইক্রোওয়েভের দ্বারা হয় না। বিভিন্ন রেডিও টেলিস্কোপ আলাদাভাবে তথ্য টেপ করে অন্য কেন্দ্রে সেসব নিয়ে গিয়ে মেশানো হয়। তো এই VLBI এর প্রসঙ্গে একটা তথ্য বেশ মজার। বিজ্ঞান যে এক অতীন্দ্রিয় যোগাযোগ কোথা থেকে মেলাবে তার ঠিক নেই, সে তথ্যটা তার চমৎকার নিদর্শন। তথ্যটা এই যে VLBI চালু হওয়ার পর তা এমন এক কাজে লেগে গেল যার সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, ব্যাপারটা ভূতত্ত্বের। VLBI এসে যাওয়ার পর বিজ্ঞানী টের পেলেন এই কৌশলটা বিশেষ এক কাজে লাগানো যায়। ততদিনে আবিষ্কৃত হয়েছে কোয়াসার বা কোয়াসি স্টেলার অবজেক্ট। প্রচণ্ড উজ্জ্বল সব মহাজাগতিক বস্তু, এত তাদের আলো যে কোটি কোটি আলোকবর্ষ দূর থেকেও এদের দেখা যায়। কোয়াসার থাকে গ্যালাক্সির কেন্দ্রে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান কোয়াসার আসলে ব্ল্যাক হোল ঘিরে আলোর প্রবল ছটা। গ্যাস এবং কণা প্রবল বেগে টেনে নিচ্ছে ব্ল্যাক হোলে। পড়ার সময় গ্যাস এবং কণা থেকে বেরোয় যে ছটা, তাই কোয়াসারের আলোর উৎস। কোয়াসার পৃথিবীর থেকে এত দূরে যে পৃথিবীর তুলনায় প্রায় স্থিরই ধরা যায়, যদিও সেটা সচল। এবার VLBI এর কৌশলে পৃথিবীর 2 মহাদেশে অবস্থিত 2 রেডিও টেলিস্কোপ থেকে কোয়াসার দেখা হলো। 2 জায়গা থেকে কোয়াসার দেখার সময়ে সামান্য হেরফের হওয়াতে ওই হেরফের থেকে দুটো জায়গার মধ্যে দূরত্বের গণনা করা হলো, এবং সেটা নিখুঁতভাবেই করা হলো, একেবারে মিলিমিটার পর্যন্ত। এভাবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে ওই দূরত্ব মাপেন বিজ্ঞানীরা। দেখা যায় ও 2 রেডিও টেলিস্কোপের মধ্যেকার দূরত্ব বাড়ছে, মানে ওই 2 মহাদেশের দূরত্ব বাড়ছে। তিল তিল করে হলেও এক মহাদেশ অন্য মহাদেশ থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, প্লেট টেকটনিক্স তত্ত্ব সম্পর্কে সন্দেহ দূর করে VLBI, প্লেট টেকটনিক্স তত্ত্ব। এই জন্য এটা ভূতত্ত্বের সঙ্গে সংযুক্ত। পৃথিবীর ত্বক যে কতগুলো প্লেট বা কতগুলো প্লেটের সমন্বয়ে সৃষ্টি, সেসব প্লেট নড়াচড়া করছে তার প্রমাণ পেশ করে VLBI। হেস্টাক অবজারভেটরিতে 1992 সালে কাজে যোগ দিয়ে যার সংস্পর্শে আসেন তিনি হলেন জ্যোতির্বিজ্ঞানী অ্যালান রজার্স। আরও
অনেকের সঙ্গে তিনি ভিএলবিআই প্রযুক্তির প্রথম সারির বিশেষজ্ঞদের সাথে যুক্ত ছিলেন। তিনি শেপকে দায়িত্ব দেন বিভিন্ন রেডিও টেলিস্কোপে সংগৃহীত তথ্য সমন্বয়ের। ভিএলবিআই এর সাফল্যে নির্ভর করে ওই সমন্বয়ের কাজটার উপর। অনেক টেলিস্কোপের পাওয়া তথ্য যদি ভালোভাবে সম্মিলিত করা না যায় তাহলে ভিএলবিআই এর কৌশল কাজে লাগবে না। সুতরাং শেপের অভিজ্ঞতা সঞ্চয় করে ভিএলবিআই এর প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ বিভাগে এই অভিজ্ঞতা তার ভবিষ্যৎ কর্মপন্থার ভীষণ উপকারে লাগে। শেপ যখন হ্যাস্টাক অবজারভেটরিতে কাজ করতে ঢোকেন তখন জ্যোতির্বিজ্ঞানে এক বিশেষ কেন্দ্রে গবেষকদের আগ্রহ তুঙ্গে। কি আছে এক একটা গ্যালাক্সির কেন্দ্রে, এটাই ছিল তখন বৈজ্ঞানিকদের প্রধান প্রশ্ন। কিম্ভূত কিমাকার কিছু একটা নিশ্চয়ই আছে ওসব জায়গায়, না হলে ওসব স্থান অত ঘটনাবহুল হতে পারে না। কেমন সব ঘটনা? প্রথম কথা, গ্যালাক্সির কেন্দ্রে পদার্থের ঘনত্ব ভীষণ বেশি, যেন নিরেট ঠাসা পদার্থ। আয়তন হবে আমাদের এই সৌরমণ্ডলের কম। এই পরিমাণ জায়গায় ওজন সূর্যের ওজনের হাজার হাজার কোটি গুণ। পদার্থ এত বিশাল পরিমাণে বলে ওসব জায়গায় গ্র্যাভিটিও প্রচণ্ড। এমনিতেই ওই সাংঘাতিক গ্র্যাভিটির টানেই কেবল বোঝা যেত ওই জায়গাগুলির থেকে অনেক কিছু গিয়েও বেরোতে পারছে না, কিন্তু তা হয়নি। দেখা গেল জায়গাগুলির খিদেও প্রচণ্ড। কাছাকাছি নক্ষত্রগুলোকে টপাটপ গিলে খাচ্ছে এক জায়গায়। যেসব নক্ষত্রগুলিকে গিলে খেতে পারছে না তারা অকল্পনীয় বেগে, সেকেন্ডে প্রায় 1500 কিলোমিটার বেগে, মানে পৃথিবী যে বেগে সূর্যকে প্রদক্ষিণ করে তার থেকেও প্রায় 50 গুণ বেশি স্পিডে ঘুরপাক খাচ্ছে তার আশেপাশের জায়গায়। ঘুরপাক খাচ্ছে কণা এবং গ্যাসের পুঞ্জ। ঘূর্ণায়মান কণা ও গ্যাসের পুঞ্জের জ্যোতি এবং প্রচণ্ড তাপ কি লুকিয়ে আছে এক একটা গ্যালাক্সির কেন্দ্রে? কে দায়ী ওইসব ঘটনার জন্য? দুই ব্রিটিশ বিজ্ঞানী মার্টিন রিস আর ডোনাল্ড লিন্ডেন বেল 1971 সালে বললেন, গ্যালাক্সিদের কেন্দ্রে আছে পেল্লায় সব ব্ল্যাক হোল, যাদের ওজন সূর্যের ওজনের কয়েক লক্ষ বা তার চেয়েও বেশি, বা কয়েকশো কোটি গুণ বেশি। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় ওইসব মহাজাগতিক দানবের নাম সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, ততোধিক ভারী ব্ল্যাক হোল। দুই ব্রিটিশ বিজ্ঞানী দাবি করলেন যে ঠিক তার প্রমাণ মিলতে লাগলো 1980 দশকের গোড়ার দিকে, যখন আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে, যার নাম স্যাজিটারিয়াস এ স্টার, সংক্ষেপে স্যাজিটারিয়াস CGR A স্টার, এটা তো সংক্ষেপে বলা হয়, থেকে নির্গত শক্তিশালী বেতার তরঙ্গ শনাক্তকরণ করা সম্ভব হলো। সেই সময় এটা জানতে পারা গেল যে এই সময়টা ছিল 1980 সালের দশকের, মানে 80 দশকের গোড়ার দিকটা, যখন আমাদের ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে ওই CGR A স্টার বা স্যাজিটেরিয়াস A স্টার থেকে নির্গত বেতার তরঙ্গ শনাক্তকরণ করা সম্ভব হলো। ওইরকম তরঙ্গের উৎস প্রচণ্ড আকর্ষণের প্রভাবে থাকা ইলেকট্রনের কণার থেকে সৃষ্টি, এটা বোঝা গেল। ব্ল্যাক হোল ছাড়া ইলেকট্রনদের অত জোরে টানবে কে? কাজেই ওখানে যেটা ব্ল্যাক হোলের একটা উপস্থিতি ছিল সেটার একটা প্রমাণ পাওয়া গেল 1980 থেকে, মানে 80 দশকের মাঝামাঝি। তারও প্রমাণ এসে গেল যে আমেরিকার বার্কলেতে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস টাউন্স এবং তার সহকারীরা SGR A স্টার থেকে নির্গত বিশেষ জাতের বেতার তরঙ্গ বিশ্লেষণ করে বুঝতে পারলেন কি সাংঘাতিক ঘটনা ঘটছে গ্যালাক্সির কেন্দ্রে। 3 আলোকবর্ষ ব্যাস বিশিষ্ট একটা জায়গা ঘিরে ঘুরছে লক্ষ কোটি কিলোমিটার বিস্তৃত গ্যাস পুঞ্জ। যেহেতু গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি গ্যাস ঘুরছে দূরের গ্যাসের চেয়ে অনেক বেশি বেগে, তাই টাউন্স এবং তার সহকারীরা বললেন, গ্যাস পুঞ্জকে টানছে নিশ্চয়ই আরো কোনো প্রচন্ড ভারী বস্তু। বিশ্লেষণ যদিও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল পারে না SGR A স্টার, কিন্তু তার নেহাতি পুচকে সাইজের, ওজন মাত্র 26 লক্ষ সূর্যের মোট ওজনের সমান। হ্যাঁ, 26 লক্ষ হয়তো বড় সংখ্যা হতে পারে, কিন্তু ব্ল্যাক হোলের আয়তন বা ওজন পরিমাপক অর্থে
এটা এক পুচকে আয়তনই বটে। সে তুলনায় কন্যা রাশির মধ্যস্থিত মেসিয়ার 87 গ্যালাক্সি, যার নাম M87, তার কেন্দ্রে যে ব্ল্যাক হোল রয়েছে M87 স্টার, তার ওজন 650 কোটি সূর্যের মোট ওজনের সমান। অত প্রকাণ্ড যে ব্ল্যাক হোল, তার ব্যাপার স্যাপারই আলাদা, তার ক্ষুধাও আলাদা, অর্থাৎ ক্ষুধাও প্রচণ্ড। চারপাশের নক্ষত্র রাজি সে এক এক করে গিলে খাচ্ছে। তা ঘিরে ভীম বেগে ঘুরপাক খাচ্ছে যেসব কণা এবং গ্যাসপুঞ্জ, সেসব বেশি পরিমাণে বলে তাদের জ্যোতিও বেশি। SGR A স্টারে যে ব্ল্যাক হোল তার সঙ্গে আছে সেই M87 এর কেন্দ্রস্থিত ব্ল্যাক হোল একটাই তফাৎ, এই দুটোর মধ্যে একটাই তফাৎ, সেটা হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হলেও ওই পুচকে ব্ল্যাক হোল যেখানে মোট 26,000 আলোকবর্ষ দূরে, সেখানে ওই M87 ব্ল্যাক হোল পৃথিবী থেকে প্রায় 55 কোটি আলোকবর্ষ দূরে, 5,50,00,000 আলোকবর্ষ দূরে। একটার কাছে কিন্তু এটা ছোটই, অন্তত দূরে তো অবস্থিত বটেই। স্টাডি করতে দুটোরই ক্ষেত্রে সুবিধে এবং অসুবিধার রয়েই গেছে, ব্যাপারটা প্রায় সমানই বলতে গেলে। মানে একটার আয়তনের ব্যাপারে অনেক বড়, আরেকটা অনেক দূরে অবস্থিত, কাজেই দুটার কিছু সুবিধে কিছু অসুবিধে দুই সমান। ব্ল্যাক হোলের গবেষণা, হ্যাঁ, মহাশূন্য এই দানবাকৃতি ব্ল্যাক হোল ঘিরে বিজ্ঞানীদের মনে নানা রকমের প্রশ্ন। ব্ল্যাক হোল যেন লম্বা এক প্রশ্নপত্র, কোনটা ছেড়ে কোনটা বলবো। তত্ত্বের দিক থেকে ব্ল্যাক হোল জন্মসূত্রে বাধা আছে অ্যালবার্ট আইনস্টাইন আবিষ্কৃত জেনারেল রিলেটিভিটির সঙ্গে। তবু কি আশ্চর্য, ব্ল্যাক হোল যে আছে তা মানতে চাননি স্বয়ং আইনস্টাইন নিজেই। আগেই বলেছি যে এর অস্তিত্বের বিরুদ্ধে একদা পেপার লিখেছিলেন তিনি, এর অস্তিত্বের বিরুদ্ধে আইনস্টাইন নিজে পেপার লিখেছিলেন। আর আজ এই জেনারেল রিলেটিভিটি ঠিক না ভুল তা প্রমাণ করতে পারে ব্ল্যাক হোল নিয়ে এক্সপেরিমেন্টই। বিজ্ঞানীরা দেখেছেন এই ব্রহ্মাণ্ডে দুই নিয়ম বিরাজমান। প্রকাণ্ড বস্তুরা মেনে চলে জেনারেল রিলেটিভিটি, আর অতি ক্ষুদ্র কণারা মেনে চলে কোয়ান্টাম মেকানিক্স। দুই নিয়ম যেন তেল আর জল, একসঙ্গে মেশে না। ব্রহ্মাণ্ডে এই দুই নিয়ম চলে কেন? কেন সাইজ ভেদে নিয়ম আলাদা হয়? এক ব্রহ্মাণ্ডে একটা নিয়ম চালু থাকলে ভালো হতো, একই ব্রহ্মাণ্ডে একই রকম নিয়ম চালু থাকলে খুবই ভালো হতো। ব্ল্যাক হোল এমনই এক বস্তু যাকে টিকে থাকার জন্য জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স এই দুইয়ের নিয়মের ওপর নির্ভর করতে হয়। ব্ল্যাক হোল নিয়ে এক্সপেরিমেন্টের বিজ্ঞানীদের দল ব্যাপারটা প্রথম দিকে কোথায় তেল কোথায় জল তা বুঝতেই পারেননি। ব্ল্যাক হোলের সীমানা ব্যাপারটা অদ্ভুত। কতদূর পর্যন্ত এই আকর্ষণ, অর্থাৎ কতদূর পর্যন্ত একটা ব্ল্যাক হোলের আকর্ষণ কাজ করবে তা প্রথম পক্ষে বিজ্ঞানীরা ধার্তব্যের মধ্যে আনতে পারেননি। ব্ল্যাক হোল হলো রাক্ষস, তার অভিকর্ষের টান প্রচণ্ড, সে যা পায় তাই গিলে খায়। কতদূর পর্যন্ত সেই আকর্ষণ বিস্তৃত একটা ব্ল্যাক হোল বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে আছে সেখানে গেলে আর ফিরে আসতে পারা যাবে কিনা সেটাও অনিশ্চয়। অভিকর্ষের ব্যাপার যখন, তখন তা নিশ্চয়ই অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত নয়, বিস্তৃত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিশ্চয়ই, যেখানে অভিকর্ষ বলে যে ব্যাপারটা আছে তার জন্য একটা লিমিটেশন তো থেকেই যায়। তার মধ্যে যা কিছু তা গিলে ফেলে ব্ল্যাক হোল। তার বাইরে যা ব্ল্যাক হোলের টান অনুভব করলেও তার পেটে গিয়ে পড়বে না। অর্থাৎ ওই লিমিটের বাইরে যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো কখনো ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়বে না, কিন্তু লিমিটের ব্ল্যাক হোলের আকর্ষণ বা অভিকর্ষের লিমিটের মধ্যে যেসব পদার্থ রয়েছে সেসব তো তার লিমিটের ভেতরে থাকার জন্য ব্ল্যাক হোলের মধ্যে গিয়েই পড়বে। এখন যে ব্ল্যাক হোল বেশি ভারী, অভিকর্ষের নিয়মে তার থাবাও বেশি দূর পর্যন্ত বিস্তৃত, সেটা বড় কথা নয়। বড় কথা এই চৌহদ্দি বা সীমানা, যার মধ্যে কোনো কিছু এমনকি আলো
আর বাইরে বেরোতে পারে না। ব্ল্যাক হোলের ওই সীমানার নাম ইভেন্ট হরাইজন। ঘটনা দিবাচক্রবাল, এই নামের তাৎপর্য আছে। ইভেন্ট হরাইজনের ভেতরে কি ঘটছে সে খবর কিন্তু বাইরে আসে না। আসবে কি করে? ইভেন্ট হরাইজনের ভেতরে যে কোনো সংকেত গেলে তা বাইরে বেরোতে পারে না। ঘটনার খবর নেই, তাই ঘটনার নাম দিবাচক্রকাল। এটা কোনো বস্তুত তৈরি দেওয়াল নয়, স্রেফ একটা সীমানা। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক হোল কি ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোলের কি ইভেন্ট হরাইজন সত্যি আছে? এটা হলো মূল প্রশ্ন। ইভেন্ট হরাইজনের মতো ব্ল্যাক হোলেরও একটি উৎপাদন হলো সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোলের কেন্দ্রের একটা বিন্দু যাতে ঠাঁই পেয়েছে ব্ল্যাক হোল, যা সমস্ত কিছু গিলে ফেলছে। ফলে ওই বিন্দুর ঘনত্ব কিন্তু ইনফাইনাইট, অর্থাৎ অসীম। বাস্তবে কোনো দেওয়াল না থাকলে ইভেন্ট হরাইজন একটা আবরণের মতো ঢেকে রেখেছে সিঙ্গুলারিটিকে। ইভেন্ট হরাইজন না থাকলে সিঙ্গুলারিটি কিন্তু উলঙ্গ। তখন তাকে বলা হয় ন্যাকেড সিঙ্গুলারিটি। ইভেন্ট হরাইজন বিনে, অর্থাৎ ইভেন্ট হরাইজন বিনা ন্যাকেড সিঙ্গুলারিটি কি বাস্তবে থাকতে পারে বা বাস্তবে কি আছে সেটাও জানতে হবে। এত সব প্রশ্নের উত্তর জানতে হলে তাত্ত্বিক গবেষণা দিয়ে কাজ চলে না। অর্থাৎ কিছুতেই তাত্ত্বিক গবেষণা এর দ্বারা সম্ভব না, তাত্ত্বিক গবেষণা দিয়ে উত্তর বের করা সম্ভব না। চাই ব্ল্যাক হোল নিয়ে সরাসরি পরীক্ষা, পর্যবেক্ষণ। SGR A স্টার এবং M87 যখন দুই সুপারমেসিভ ব্ল্যাক হোল, তখন তাদের নিয়ে পরীক্ষা করলে কেমন হয়? যদি কিছু তথ্য বেরিয়ে আসে কে বলতে পারে? জেনারেল রিলেটিভিটি অনুযায়ী ওই দুই ব্ল্যাক হোল ছবিতে বিশেষ আকার নেবে। ওদের ছবি তুললে কেমন হয়? ছবিতে ধরা পড়বে একটা জিনিস, বিচিত্র জিনিস। SGR A স্টার এবং আরও বড় M87 স্টার, দুই এর ব্ল্যাক হোল ঘিরে রয়েছে উত্তপ্ত প্লাজমা, তড়িৎযুক্ত কণার পুঞ্জ, প্রচণ্ড বেগে ঘুরছে সেটা। ব্ল্যাক হোলের প্রচণ্ড আকর্ষণের মধ্যে যেসব নক্ষত্র গিয়ে পড়েনি ওদের মধ্যে, কিন্তু ইভেন্ট হরাইজনের বাইরে কোথাও অনুভব করছে টান, সেসব নক্ষত্রের ফলে তৈরি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার ফলে ভগ্নাংশগুলো কণাপুঞ্জীভূত হচ্ছে। ঘূর্ণায়মান এই কণাপুঞ্জের নাম অ্যাক্রিশন ডিস্ক। নামের মধ্যে অ্যাক্রিশন, কারণ এই পুঞ্জের ভেতরের দিকটা ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ছে। আর ডিস্ক শব্দটাই ওই পুঞ্জের আকারে থালার মতো গিয়ে পড়ছে, চারদিকে বলয়ের সৃষ্টি করছে, অনেকটা ওই শনি গ্রহের বলয়ের মতো। অ্যাক্রিশন ডিস্কের উপর নিচ দিয়ে থালার সঙ্গে সমান্তরালভাবে ছোট ছোট জেট কণার স্রোত বয়ে চলেছে। জার্মানির বর্ন শহরে 1990-এর দশকের শেষের দিকে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির বিজ্ঞানী হাইনো ফলকে বলেন, VLBI এর কৌশলে SGR A স্টার এবং M87 স্টার ব্ল্যাক হোল দুটির ছবি তোলা যাওয়া সম্ভব। সে ছবি কেমন দেখাবে তাও বলে দিলেন ফালকে বললেন, পৃথিবী থেকে দেখলে শনি গ্রহের বলয় কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্য। অদৃশ্য অংশটা ঢাকা পড়ে গেছে শনি গ্রহের পেছনে। ওরকম ব্যাপার ঘটবে না SGR A স্টার বা M87 স্টারের দিকে তাকালে। ওদের অ্যাক্রিশন ডিস্ক পুরোটাই দেখা যাবে। ব্ল্যাক হোলের সামনের দিকটা তো বটেই, পেছনের দিকটাও নাকি দেখা যাবে, যেন ম্যাজিক। কিভাবে দেখা যাবে পেছনের দিকের অ্যাক্রিশন ডিস্ক? জেনারেল রিলেটিভিটির কারণে। ওই তত্ত্ব অনুযায়ী যে বস্তু যত ভারী তার চারপাশের স্পেস টাইমকে তত বেশি দুমড়ে মুচড়ে দেয় সেটা। ব্ল্যাক হোল দুটো যেহেতু প্রচণ্ড ভারী, তাই তাদের চারপাশের স্পেস টাইমকে এতটাই দুমড়ে মুচড়ে দেবে যে তাদের সামনে পেছনে বলে কিছু থাকবে না। প্রচণ্ড আঁকাবাঁকা পথে চলতে গিয়ে আলো ঘুরবে ব্ল্যাক হোলের চারদিক দিয়ে। পেছনের দিকে বাঁকাচোরা ছবি দেখা যাবে অনেকগুলো, যেন মনে হবে অ্যাক্রিশন ডিস্ক জ্যোতির মতো ঘিরে রেখেছে ব্ল্যাক হোলকে। অবশ্য এ যদি তেমন নয় যেমন দেখা যায় রেনেসাঁ পেন্টিংয়ে এক মহাপুরুষের মুন্ডু ঘিরে। যেহেতু অ্যাক্রিশন ডিস্কের ভেতরের দিকের কণা বাইরের কণার চেয়ে বেশি বেগে ঘুরছে, তাই দর্শক
দর্শকের সামনের কণারা পেছনের কণার চেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। সবটা মিলে যেন অষ্টমী বা নবমীর চাঁদ এরকম অনেকটা বোঝা যাবে, বা অষ্টমী নবমীর চাঁদ যেরকম দেখা যায় সেরকম টাইপের একটা ছবি আসার কথা ফালকে বলে দিলেন। ব্ল্যাক হোলের এই ব্যাপারগুলো ঠিক দেখানো হয়েছিল হলিউডের ফিল্ম ইন্টারস্টেলার এই সিনেমাটিতে। ইন্টারস্টেলার সিনেমাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই তথ্যগুলো, এই যে ব্যাপারগুলো আমি বোঝাচ্ছি সেগুলো কতটা জটিল হওয়া সত্ত্বেও কত সহজভাবে বোঝা যায়, ওই সিনেমাটা দেখলে বোঝা যায়। 2014 সালের ওই সুপারহিট চলচ্চিত্রে পরিচালক ক্রিস্টোফার নোলেন দেখিয়েছিলেন ব্ল্যাক হোল দেখাতে গিয়ে পাছে কোনো ভুল না করে ফেলেন সেজন্য তিনি ফিল্মের বিজ্ঞান উপদেষ্টা করেছিলেন ব্ল্যাক হোল বিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক কিপ থর্নকে। সেই থর্ন যিনি মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন 2017 সালে, সেটা 2004 সাল। ফালকে তখন চলে এসেছেন হল্যান্ডের নিজমেগন শহরের র্যাডবার্ড বিশ্ববিদ্যালয়ে। VLBI কৌশল কাজে লাগানোর পর্যবেক্ষণ করেন SGR A-STAR। এর জন্য তিনি কাজে লাগান আমেরিকার মধ্যে কয়েকটা অবজারভেটরিকে, যাদের বেসলাইন বা মোট দূরত্ব 2000 কিলোমিটার। পর্যবেক্ষণ থেকে যে ছবি তৈরি করেন ফলকে তা নেহাটি অস্পষ্ট, যেন ঘষা কাচে ব্ল্যাক হোলকে দেখা। এরপর 2007 সালে শেপ ড্রলম্যান এবং তার সহকারীরা 3 মানমন্দির ব্যাপী VLBI ব্যবহার করে SGR A-STAR এবং M87 স্টার ব্ল্যাক হোল দুটোর ইভেন্ট হরাইজনকে শনাক্ত করার চেষ্টা করেন। 2 ইভেন্ট হরাইজনের ছবি ওরা তুলতে পারেননি বটে, তবে দুটো ইভেন্ট হরাইজন কত বড় মাপের হতে পারে তা সেগুলো তারা টের পেয়ে যান। ততদিনে হাইনোফলকে, শেপ ডলম্যান এবং আরও কয়েকজন ব্ল্যাক হোল গবেষক বুঝে গিয়েছিলেন ব্যাপারটা। তাই SGR A-STAR এবং M87 স্টারের মতো বড় মাপের ব্ল্যাক হোলের ছবি তুলতে গিয়ে VLBI-তে সামিল করতে হয়ে অনেক বেশি অবজারভেটরিকে, এই কথাটা তারা বুঝে গিয়েছিলেন। তৈরি করতে হবে এক প্রজেক্ট বা প্রকল্প, যার নাম হবে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, EHT। প্রকল্পের প্রাথমিক খরচ $2 কোটি। নতুন করে রেডিও টেলিস্কোপ বানাতে হবে, মেনলি নতুন করে রেডিও টেলিস্কোপ বানানোর জন্য নয়, চালু টেলিস্কোপগুলোই প্রকল্প অনুযায়ী কাজ চালাতে থাকবে। প্রকল্প তৈরির প্রজেক্ট রিপোর্ট লিখলেন শেপ ডলম্যান। এবার অর্থের জন্য দরজায় ধর্ণা। সেটা হলো 2008 সাল। চারদিকে অর্থনৈতিক মন্দা, গবেষণার জন্য ডলার মেলা খুবই দুষ্কর। তারপর আবার প্রজেক্ট রিপোর্ট VLBI সম্পর্কে লেখা হয়েছে এই বিশেষ কথা, এই যে EHT-তে সামিল হবে কমপক্ষে 60টি রেডিও টেলিস্কোপ, অর্থাৎ ইভেন্ট হরাইজন টেলিস্কোপ টোটাল 60টি রেডিও টেলিস্কোপ মিলে তৈরি হবে। শুধু তাই নয়, ওই 60টি টেলিস্কোপকে কাজ করতে হবে একসঙ্গে একই সময়ে। পৃথিবীর 4 মহাদেশে ছড়িয়ে থাকা 7টি রেডিও টেলিস্কোপের প্রত্যেকটিতে পরপর কয়েক রাত আকাশ পরিষ্কার থাকবে কিনা সেটাও বলা মুশকিল। সব দেশের থেকে আকাশ একই সময় পরিষ্কার নাও পাওয়া যেতে পারে। সাফল্য পেতে এমন চান্স ফ্যাক্টর জড়িয়ে থাকলে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ জোগানো কিন্তু সত্যি কঠিন হয়ে পড়ে, যেখানে রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি ঘিরে রয়েছে। সালটা হলো 2009 সাল। সেই কঠিন বাধা পেরোলেন ডোয়েলম্যান, ফালকে এবং কিছু জ্যোতির্বিজ্ঞানীরা। অর্থ এলো এবং সেটা এলো আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল আর পূর্ব এশিয়ার বিভিন্ন সংস্থা থেকে। ডোয়েলম্যান এবং ফালকের সঙ্গে যোগ দিলেন ফলভিও মেলিয়া, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একজন বৈজ্ঞানিক, এরিক আগল, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জনাথন ওয়েট্রাব, হার্ভার্ড
স্মিথ বিশ্ববিদ্যালয় এবং অ্যাভেরি ব্র্যাডেরিক হার্ভার্ড স্মিথসনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাব্রাহাম লোয়ের টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডা এবং মাইকেল ক্যামার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমি জার্মানি, পল টি.পি. হো ইস্ট এশিয়ান অবজারভেটরি জাপান, রজার ব্ল্যাঙ্কফোর্ড সানফোর্ড বিশ্ববিদ্যালয়, ফেরায়েল ওজেল অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, সেরা মার্কফ আমস্টারডাম বিশ্ববিদ্যালয়, জেসিকা ডেসনি ইস্ট এশিয়ান অবজারভেটরি জাপান, ফ্রেডরিক গেথ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ফ্রান্স, মাইকেল ব্রেমার ইনস্টিটিউট অফ মিলিমেট্রিক রেডিও অ্যাস্ট্রোনমি স্পেন এবং পাবলো টর্ন ইনস্টিটিউট ফর মিলিমেট্রিক রেডিও অ্যাস্ট্রোনমি স্পেনের থেকে এরা মিলে একটা টিম তৈরি করলেন। গড়ে তোলা হলো ইভেন্ট হরাইজন টেলিস্কোপ 2014 সালে। পৃথিবীর নানা প্রান্তে ছড়ানো 10 অবজারভেটরির সমাহার, সব সাব মিলিমিটার অ্যারে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপ, কম্বাইন্ড অ্যারে ফর রিসার্চ ইন মিলিটারি ওয়েভ অ্যাস্ট্রোনমি ক্যালিফোর্নিয়া, সাব মিলিমিটার টেলিস্কোপ ফ্রম অ্যারিজোনা, লার্জ মিলিমিটার টেলিস্কোপ মেক্সিকো, আটাকামা পাথফাইন্ডার এক্সপেরিমেন্ট চিলি, আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে চিলি, সাউথ পোল টেলিস্কোপ কুমেরু, প্লেতু দে বুর ইন্টারফেরোমিটার ফ্রান্স এবং মিলিমেট্রিক রেডিও অ্যাস্ট্রোনমি স্পেন। এগুলো মিলে তৈরি হলো ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। খোলা আকাশ পাওয়ার আশায় সবকটা মন্দিরই সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত করা হয়েছিল। কোনোটা 2500 মিটার উঁচুতেও, কোনোটা প্রায় 6000 মিটার উঁচুতে। শুধু অবজারভেটরি নয়, পৃথিবী জুড়ে বহু শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠানও ওই মহা উদ্যোগে সামিল হয়েছিল। ওরকম প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ছিল 60টিরও বেশি, যা ছড়িয়ে আছে পৃথিবীর 20টা দেশে। আর ইএইচটি প্রকল্পে যুক্ত হয়ে কাজ করেন 200 জন বিজ্ঞানী। ওই 10টার মধ্যে 9টা অবজারভেটরি কাজ করেছে ইএসটি প্রকল্পে। তবে ওদের ডিশ অ্যান্টেনাগুলোর বিজ্ঞানীরা মাইকেল ব্রেমার বর্ণনা করেছেন প্রকাণ্ড একটা আয়নার ভাঙা টুকরো হিসাবে। টুকরোগুলো যেন কাজ করছে একটা গোটা আয়না হিসেবে। যেহেতু মানমন্দিরগুলোর দূরত্ব মোটামুটিভাবে 12,000 কিলোমিটার, প্রায় পৃথিবীর ব্যাসের সমান, ভিএলবিআই কৌশল ওই 9টা অবজারভেটরি মিটে হয়ে দাঁড়ালে পৃথিবীর সাইজের একটা টেলিস্কোপের সমান ক্ষমতা সম্পন্ন একটি টেলিস্কোপের ভার্চুয়াল টেলিস্কোপ তৈরি করতে সক্ষম ওই 9টি টেলিস্কোপ। এহেন টেলিস্কোপ 2017 সালের 5ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই 10 রাতে দেখা গেল। এই সময়টা আমি আবার বলছি, 2017 সালের 5ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই 10টা রাত্রে প্রথম M87 স্টারের ব্ল্যাক হোলটাকে দেখা গেল। পরিষ্কারভাবেই দেখা গেল প্রাকৃতিক অকৃপণ দাক্ষিণ্যে। হ্যাঁ, পরপর 10টা রাতে আকাশ থাকলো পরিষ্কার ওই 9টার মানমন্দিরেই। যন্ত্র দেখলো অত দূরের একটা ব্ল্যাক হোলকে। দূর থেকে কেমন দেখা, কিরকম লাগবে সেই ব্ল্যাক হোল, একজন বিজ্ঞানী দুটো উদাহরণ দিয়ে তা বুঝিয়েছিলেন। কেমন দেখা যাবে সেটি পৃথিবী থেকে চাঁদের বুকে একটা কমলা লেবু দেখার মতন অনেকটা, অথবা প্যারিসের ফুটপাতে দাঁড়িয়ে নিউ ইয়র্কের বুক স্টোরের ম্যাগাজিন পড়ার মতো। কি দেখা হলো? নানা জায়গায় রেডিও টেলিস্কোপে শনাক্ত হলো M87 স্টার ব্ল্যাক হোলের চারপাশে ঘিরে থাকা অ্যাক্রিশন ডিস্ক থেকে নির্গত নানান রকম বেতার তরঙ্গ। হার্ড ডিস্কে জমা হলো তথ্য। এবার হবে তার বিশ্লেষণ করা হবে এই বিশ্লেষণটি করা হবে 2 কেন্দ্রে, হ্যাশট্যাগ অবজারভেটরি এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ রেডিও অ্যাস্ট্রোনমিতে এর বিশ্লেষণ করা হবে।
বিশ্লেষণের জন্য ওই দুই জায়গার হার্ড ডিস্কগুলি নিয়ে যেতে হবে। সে কাজ পিছিয়ে গেল মাসের পর মাস। দক্ষিণ মেরু বরফে ঢাকা, যানবাহন চলাচল বন্ধ। মাসের পর মাস এভাবে বন্ধ থাকলো। ওখানকার অবজারভেটরি তথ্যগুলি হার্ড ডিস্কেই পড়ে রইল অনেক দিন পর্যন্ত। আনা হলো বরফ কিছুটা গলার পরে। হার্ড ডিস্কে জমানো তথ্যের পরিমাণ 4 পেটাবাইট। 4 পেটাবাইট সমান তথ্য। কখন কোথায় কোন তথ্য বা বেতার তরঙ্গ শনাক্ত হয়েছে সেসব অ্যাটমিক ঘড়ির সময় অনুযায়ী রেকর্ড করা হয়েছিল। মানে যে ঘড়িতে 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের 1 ভাগ হেরফেরও ধরা পড়ে যায়, এমন এক ঘড়িতে সেই সময়গুলো নথিবদ্ধকরণ করা হয়েছিল। সময় অনুযায়ী বিভিন্ন টেলিস্কোপে সংগৃহীত তথ্য একত্রিত করতে না পারলে চলবে কেন? পৃথিবী তো ঘুরছে, সেকেন্ডে সেকেন্ডে এক জায়গায় সরে যাচ্ছে অন্য জায়গায়। একটা নির্দিষ্ট মুহূর্তে সব তরঙ্গ এক জায়গায় জড়ো না করলে ভিএলবিআই এর কাজে সুবিধা হবে না। বিশ্লেষণের যোগ্য তত্ত্বের পাহাড় প্রমাণ্য কতটা তা উদাহরণ দিতে এক জ্যোতির্বিজ্ঞানী বলেছিলেন সেই তথ্য। সেই সব তথ্য যদি গান বাজনা হিসাবে MP3 প্লেয়ারে রেকর্ড হতো তবে তা শুনতে সময় লাগতো প্রায় 8,000 বছর। বিশ্লেষণ করা তথ্য হলো তত্ত্বের বিশ্লেষণ করা সম্ভব হলো। অবশেষে গড়ে উঠল M87 ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ছবি। কাল ব্ল্যাকড্রপে এক অগ্নি বলয় সেই চিত্র। বলয়ের ভেতরে ভেতরে একটা কালো বৃত্ত, সেই ব্ল্যাক হোল। ওই কালো বৃত্তটি হলো ব্ল্যাক হোল। বৃত্তের সীমানা বা পরিধি হলো ইভেন্ট হরাইজন। অগ্নিবলয়ে ব্ল্যাক হোলটির অ্যাক্রিশন ডিস্ক। আসলে ওই অ্যাক্রিশন ডিস্কটি হলো ওই অগ্নিবলয়, ছবিতে যেটা অগ্নিবলয় সেটি হলো আসলে অ্যাক্রিশন ডিস্ক। তার আকৃতি একেবারে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি মেনে পুরো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। এখানে উল্লেখ করা দরকার যে M87 স্টারের সঙ্গে SGR A স্টার হোলের শনাক্তকরণ করেছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। যেহেতু ওই ব্ল্যাক হোলের তুলনায় অনেক ছোট এই আরেকটি ব্ল্যাক হোল, তাই এর তথ্য সংগ্রহ বিশ্লেষণ অনেক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। 10ই এপ্রিল আয়োজিত প্রেস কনফারেন্সের আগে তা শেষ হয়নি, তাই সেদিন বিজ্ঞানীরা তার ছবি পেশ করতে পারেননি। জানিয়েছেন যে পরে তা আবার প্রেস কনফারেন্স করে প্রকাশ করা হবে। ওয়াশিংটনের প্রেস কনফারেন্সে আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, যে সংস্থা EHT প্রকল্পে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য করেছিল, প্রায় $2,80,00,000, তার ডিরেক্টর ফ্রান্স কর্ডোভা বলেছিলেন, আজ এক স্মরণীয় দিন। ন্যাশনাল প্রেস ক্লাবের দেওয়ালজোড়া M87 স্টারের ব্ল্যাক হোলের ছবির দিকে তার মন্তব্য, দেখা যাচ্ছে না এমন একটা জিনিস, তাকে আমরা দেখছি। ব্ল্যাক হোল আমাদের কল্পনার উৎসকে দিয়েছে দশকের পর দশক। অদ্ভুত চরিত্র বলে ওরা আমাদের কাছে চিরকাল রহস্যময়। তবে এরকম অনুসন্ধানের পর ওদের রহস্য ফাঁস হবেই হবে, ব্ল্যাক হোলের রহস্য ফাঁস করতেই হবে। একই কথা বললেন EHT প্রকল্পের নেতা শেপার্ড ডোলম্যান। বলেন, যাকে দেখা যাবে না বলে এতদিন ভেবেছিলাম, অবশেষে তাকেই আজ দেখলাম। 200 বিজ্ঞানী পরিশ্রমের ফসল আজ ফলল। অ্যাভেরি বড্রেইক মন্তব্য করলেন, সায়েন্স ফিকশন হ্যাজ বিকাম সায়েন্স ফ্যাক্ট। হেইনো ফালকে বললেন, স্পেস এবং টাইমের প্রান্তসীমায় আমরা নরকের দ্বার দেখতে পেলাম। সবচেয়ে ভালো বললেন রজার ব্ল্যাঙ্কফোর্ড। তার মন্তব্য এরকম, তিনি কিছুটা বললেন যে, যখন ছাত্র ছিলাম তখন কোনোদিন ভাবিনি এটা সম্ভব হবে। আরও একবার প্রমাণিত হলো প্রচণ্ড গ্র্যাভিটি ব্যাখ্যা করতে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সেরা তথ্য। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনার বিস্ময় জাগে না, একটা মানুষ 100 বছর আগে বসেও এত সব কি করে ভেবেছিলেন? উত্তর এলো, হ্যাঁ জাগে বই কি, জবাব দিলেন ব্ল্যাঙ্কফোর্ড। হ্যাঁ, আইনস্টাইন ঠিক 100 বছর আগে 1919 সালের 29শে মে পূর্ণ গ্রহণের দিন পরীক্ষা হয়েছিল তার জেনারেল রিলেটিভিটির।
তিনি না নিউটন, কে ব্যাখ্যা করতে পারেন গ্র্যাভিটির স্বরূপ? সেদিন দেখা গিয়েছিল পরীক্ষায় সসম্মানে পাস জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সেই তত্ত্বের উপহারই হলো ব্ল্যাক হোল। তার ছবি তোলার সাফল্য ঘোষণা হয়েছে তার ঠিক শতবর্ষে।